Lecture 15. Okay, we are going to start a new topic today. কতদিন পর্যন্ত আমরা আলোচনা করেছি গত 5টা ক্লাস লেকচার 10 to 14 সেখানে আমরা ডিসকাস করেছি সি পেজ নিয়ে and today we are going to start a new topic that is consolidation. তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, যদিও আমি 2 ক্লাস পিছিয়ে আছি, actually today is 17th class, but আমার যে প্ল্যানিং সেই অনুযায়ী 15th লেকচার কভার করছি। পিছিয়ে আছি, I'll try to cover it up. আমাদের 3টে ক্লাস মিস গিয়েছে মার্চের শেষের দিকে সম্ভব। ওকে, কনসলিডেশন। বাট এটা যাওয়ার আগে আমি একটু প্রিয়াম্বল দিচ্ছি যে we design structures to be safe, and as a geotechnical engineer we design all the foundations to be safe against shear failure and settlement. সাধারণভাবে যে কোনো ডিজাইনে তুমি কি সেফগার্ড করতে চাও, কি মোডে ফ্যাসিলিটিটা বা স্ট্রাকচারটা ফেল করতে পারে, এবং সেই সব মোডে তুমি অ্যানালাইসিস করো, তার সেই মোড অফ ফেইলিউরে ফ্যাক্টর অফ সেফটি এনশিওর করো। মোড অফ ফেইলিউর সেই কথাটার মানে হচ্ছে একটা ম্যাটেরিয়ালকে তুমি যদি টেনশনে ব্যবহার করো, তার টেনসাইল ক্যাপাসিটি তুমি যদি ব্যবহার করো, অর্থাৎ জিনিসটা টেনশনে থাকবে, তাহলে তার টেনসাইল স্ট্রেংথ তোমার কাছে ইম্পর্টেন্ট। এটা কম্প্রেশনে ব্যবহার করলে কম্প্রেসিভ স্ট্রেংথ ইম্পর্টেন্ট। এইখানে আমাদের ফাউন্ডেশনে ফেইলিউরের যে দুটো মোড, সাধারণভাবে অল ফাউন্ডেশনস তারা ফেল করে শিয়ারে, এবং শিয়ার ফেইলিউর এটা স্ট্রেংথ রিলেটেড, বিয়ারিং ক্যাপাসিটি এটা আমরা বলছো that is relevant to shear strength। আর আরেকভাবে ফেইলিউর করতে পারে by excessive settlement. Settlement is a general term, deformation is a general term. This is related to compressibility of the soil. So shear failure hobe ki hobe na, that is governed by bearing capacity theories. সেটা আমি এখানে দেখছি না, আমি এখানে বলছি সেটেলমেন্টের কথা। Settlement, it may be due to movement of soil, যে আমি উপরে লোড দিলাম, পাশ দিয়ে সয়েল বের হয়ে গেল, সরে গেল, তাহলে উপরের থেকে এটা বসে পড়বে। This is one cause, lateral movement, and the other cause is decrease in volume of the subsoil. Volume of subsoil, দুবার আসছে লেখাটা, decrease in volume of subsoil. তো অর্থাৎ এটা কোনো দিকে সরে যাচ্ছে না, কিন্তু ভলিউমে কমছে। Because all structures, they can withstand a limiting amount of settlement. যত বেশি সেটেলমেন্ট সে অ্যালাউ করতে পারে না, সাস্টেইন করতে পারে না। And we can divide this settlement into 3 broad categories. এই 3টা ক্যাটাগরি, একটা হচ্ছে ইমিডিয়েট, একটা হচ্ছে প্রাইমারি কনসলিডেশন, and the third one is secondary consolidation. Immediate settlement, বলো স্যার, সাবসয়েল কি বলা যাবে? কোনটা স্যার, এই যে সেকেন্ড পয়েন্টে যেটা ছিল ডিক্রিজ ইন ভলিউম অফ সাবসয়েল, তুমি কি বলতে চাচ্ছ স্যার এখানে? সাবসয়েলটা কি একটু বলা যাবে? মানে সাবসয়েল মানে কোনটাকে বলছি? আচ্ছা, সাব ইজ এ প্রিফিক্স না, যেমন এটা হয়তো আরো ল্যাঙ্গুয়েজে যারা লিটারেচারে হয়তো পেয়েছো। সয়েল, সাবসয়েল বলতে বোঝায় আমাদের
গ্রাউন্ড সারফেস থেকে নিচের দিকে যে ম্যাটেরিয়াল, দ্যাট ইজ সাবসয়েল। এবং এই ক্ষেত্রে যেটা মিন করছে এটা হচ্ছে ফাউন্ডেশন তুমি যেখানে প্লেস করলে তার নিচে যে সয়েল বা সয়েল লেয়ার্স, দ্যাট ইজ সাবসয়েল। বুঝতে পেরেছি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আচ্ছা, এনিওয়ে, সো আমরা সেটেলমেন্টকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করছি। একটা মানে তুমি সাবসয়েলের এগেইনস্টে তুমি অন্যভাবে বলতে পারো সারফেস সয়েল, না, বা সয়েল অ্যাবাভ দি ফাউন্ডেশন, বিলো দ্য ফাউন্ডেশন, দ্যাট ইজ সাবসয়েল। আচ্ছা, এখানে তিনটা ক্যাটাগরিতে আমরা বলছি যে এই সেটেলমেন্টকে ভাগ করা যেতে পারে: ইমিডিয়েট, প্রাইমারি কনসলিডেশন এবং সেকেন্ডারি কনসলিডেশন। ইমিডিয়েট সেটেলমেন্ট, সেটা ইমিডিয়েট অ্যাজ দ্য ভেরি নেম ইমপ্লাইজ, এটা সঙ্গে সঙ্গে ঘটে যাচ্ছে, ইমিডিয়েটলি হচ্ছে। এবং এটা কোথায় কোন ধরনের সয়েলে ঘটবে? সাধারণভাবে ড্রাই সয়েলে এটা হবে। এন্ড partially saturated silt and clays, তোমরা তো সয়েলের টাইপ বাই নাও পড়েছো, ডক্টর আবু সিদ্দিক নিশ্চয়ই বিভিন্ন সয়েল টাইপ, ক্লে, স্যান্ড, সিল্ট এর ক্লাসিফিকেশন, এগুলো নিশ্চয়ই এর মধ্যে কভার করেছেন, তাই তো নাকি? জি স্যার। হ্যাঁ, তো স্যাচুরেটেড সিল্ট এন্ড ক্লেস, তার ক্ষেত্রে এটা ঘটবে আনস্যাচুরেটেড বা পার্শিয়ালি স্যাচুরেটেড। আর কোর্স গ্রেইন সয়েল, কোর্স গ্রেইন সয়েল বলতে কি বোঝায়, কে বলবে আমাকে? স্যার স্যান্ড, 2000 স্যান্ড গ্রাভেল। কোর্স গ্রেইন মানে দানাগুলো চোখে দেখা যাচ্ছে, কেমন? সো স্যান্ড, গ্রাভেল, দিস আর কোর্স গ্রেইনস, এন্ড they have high permeability. আমরা যখন পারমিএবিলিটি চ্যাপ্টারটা টপিকসটা কভার করেছি, we have seen that these material have high permeability, এবং এগুলোর ক্ষেত্রে সেটেলমেন্টটা ইমিডিয়েটলি হবে। And the analysis for immediate settlement মানে কত হবে, that analysis is usually based on the theory of elasticity. আমি এখানে থিওরি অফ ইলাস্টিসিটি কভার করব না, এখানে আমি মেইনলি এই কনসলিডেশন সেটেলমেন্ট সেটা কভার করব এই টপিকস। সো প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্ট, এটা কখন ঘটবে? এটা ইটস occurs in saturated cohesive soils. Again you see another term, you got another term, cohesive soil. কোহেসিভ সয়েল কোনটা? এখানের মধ্যে সিল্ট এন্ড ক্লে এর মধ্যে, হ্যাঁ, কোনটা হবে? ক্লে। ক্লে, অফ কোর্স। আমি যদি ফাইন গ্রেইন বলতাম তাহলে সিল্ট এন্ড ক্লে দুটোই ফাইন গ্রেইন, বাট আমি যখন কোহেসিভ বলছি তখন পার্টিকুলারলি ক্লেজ আর কোহেসিভ সয়েলস। ওকে, সো স্যাচুরেটেড কোহেসিভ সয়েলস, সেটাতে এই জিনিসটা প্রাইমারি কনসলিডেশন ঘটবে। খেয়াল করে দেখো, এটা ছিল পার্শিয়ালি স্যাচুরেটেড অথবা আনস্যাচুরেটেড মানে ড্রাই, টোটালি ড্রাই। আর এখানে saturated cohesive soil ক্ষেত্রে primary consolidation ঘটবে। And the mechanism of immediate settlement and primary consolidation settlement and secondary settlement are different. এই primary consolidation settlement এটা কি কারণে ঘটছে? It's because of change in volume due to expulsion of water from the soil parts. এখানে তো ড্রাই অথবা পার্শিয়ালি স্যাচুরেটেড, এখানে সয়েলের ওয়াটার বের হয়ে যাওয়ার কারণে ইমিডিয়েট সেটেলমেন্ট হচ্ছে না। এখানে সয়েল পার্টিকেল গুলো যতটুকু স্কুইজ হচ্ছে সেটার জন্য ইমিডিয়েট সেটেলমেন্ট। কিন্তু প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্টের বেলায় দিস ইজ ডিউ টু দি এক্সপালশন অফ ওয়াটার, ডিউ টু এক্সপালশন অফ ওয়াটার। এবং যখন সয়েল থেকে পানি বের হয়ে যাবে, বের হয়ে গেলে তার ভলিউম কি হবে? কমবে। আমি যদি এখানে ভলিউম চেঞ্জ বলেছি, বাট ইফ আই আস্ক ইউ হোয়াট চেঞ্জ উইল অকার, বাড়বে না কমবে? চেঞ্জ কথাটা তো দুটোই মেইন করে। সো যখন এক্সপালশন বলেছি, অবভিয়াসলি দিস ভলিউম চেঞ্জ মিনস ডিক্রিজ ইন ভলিউম, এবং সেই ক্ষেত্রে ডিক্রিজ ইন ভলিউম মানে তাহলে মাটি বসে যাবে, ভলিউমে কমলে উপর থেকে সেটেল করবে। সো দ্যাট ইজ দি প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্ট। And of course, this is a time-dependent phenomenon. এটা ইমিডিয়েট, এখানে টাইমের কোনো ডিপেন্ডেন্সির কথা বলা হয়নি। আর প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্টের বেলায় ইটস এ টাইম-ডিপেন্ডেন্ট ফেনোমেনন। এটা ইমিডিয়েটলি ঘটবে না, সঙ্গে সঙ্গে ঘটবে না। ইভেন ইট মে টেক 30, 40, 50, 100 years. ওকে, সো বুঝতেই পারছো যে এটার ম্যাগনিটিউড এবং এটা কিসের উপর নির্ভর করবে? দ্যাট ডিপেন্ডস অন দি পারমিএবিলিটি অফ দি সয়েল। এই যে আমরা এখানে কোহেসিভ সয়েলের কথা বলেছি, স্যাচুরেটেড কোহেসিভ সয়েল, দে হ্যাভ ভেরি লো পারমিএবিলিটি। সো সেই ক্ষেত্রে এটা অনেক বছর ধরে ঘটতে থাকে।
সেকেন্ডারি কনসলিডেশন, এটাও টাইম ডিপেন্ডেন্ট অ্যান্ড এটাও স্যাচুরেটেড কোহেসিভ সয়েলের ক্ষেত্রেই ঘটছে, বাট the difference between these two, primary and secondary consolidation, is that এইখানে volume change ঘটছে due to expulsion of water. এইখানে আসলে expulsion ঘটছে না secondary consolidation settlemenটের ক্ষেত্রে। এইখানে mainly soil fabric এর মধ্যে some readjustment হচ্ছে particle গুলোর position এবং orientation. So the mechanism of deformation is varying among these three types of settlement. এবং এটা কেন আমরা এই কথাগুলো বললাম, বিকজ আমাদের একটা স্ট্রাকচার আমরা যখন তৈরি করব তাতে কি সেটেলমেন্ট হতে পারে, that we need to know. And as a student of mechanics, তোমরা strength of materials উপর এসছো, as a student of science in general, you understand that load and deformation, they are inherently related. একটা হলে আরেকটা হবেই। আমি যদি কোনো কিছুর উপরে লোড চাপাই তাহলে সেখানে ডিফরমেশন হবেই। তুমি বলতে পারো যে কই চোখে তো দেখলাম না, বাট থিওরিটিক্যালি তুমি যখন স্টিল বা অন্য জিনিস হার্ডার ম্যাটেরিয়াল উপরে লোড চাপাও, ইউ মে নট ভিজুয়ালাইজ, ইউ মে নট সি ইট বাই ইউ আই, ওপেন আই, বাট সেটা যত ক্ষুদ্রই হোক, ইটস দেয়ার। ওকে, সো এখানে মানে এই তিনটা সেটেলমেন্টের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, and we need to determine the settlement. Otherwise, how can we ensure that our structure will be safe, our foundation will be safe? এখানে এই যে সেটেলমেন্টের কনসিকুয়েন্সেস কি হতে পারে? The settlement may be very uniform or it may be differential settlement. Uniform, পুরো স্ট্রাকচার এক সমান ভাবে বসলো সব জায়গায়। ইভেন স্ট্রাকচার বললাম না, আমি বললাম সে ইউ হ্যাভ ডেভেলপড এ প্লেগ্রাউন্ড, তুমি একটা ফুটবল ফিল্ড বা ক্রিকেট ফিল্ডে তুমি ডেভেলপ করলে নিচু মাটি ভরাট করে, হ্যাঁ, তুমি সেখানে ঠিক আলাদা ফাউন্ডেশন দাওনি, বাট তুমি লোড চাপিয়েছো। এই যে তুমি ফিল করলে এটা লোড চাপিয়েছো, তুমি একটা এমবেডমেন্ট তৈরি করলে, তুমি রোড তৈরি করলে, অরিজিনাল সয়েলের উপরে তুমি বাড়তি লোড চাপিয়েছো। এখন যদি সব জায়গা সমানভাবে বসে, অর্থাৎ ইউনিফর্ম সেটেলমেন্ট হয়, তাহলে আমরা কি সেখানে কোনো ডিস্ট্রেস দেখতে পাবো ডাইরেক্টলি? হোয়াট ডু ইউ থিংক? দেখতে পাবো না, কিন্তু স্যার এটা কি প্র্যাকটিক্যালি সম্ভব স্যার, ইউনিফর্মলি সেটেলমেন্ট হওয়া সব মানে আমরা কোনো ক্ষেত্রে স্মল এরিয়ার ক্ষেত্রে সেটা সম্ভব, বিশাল এরিয়ার ক্ষেত্রে না হোক। হ্যাঁ, তুমি যখন একটা বিল্ডিং তৈরি করছো, সেটা 2 কাঠা থেকে 5 কাঠা, 10 কাঠা, 20 কাঠা বিল্ডিং এর সাইজ অনুযায়ী। সো ইন সাম কেসেস ইটস পসিবল, ওকে, অ্যাবসলিউটলি ইম্পসিবল না, উইদিন এ টলারেবল লিমিট। হ্যাঁ, একদম তর্কের খাতিরে বললে 1 মিলিমিটার তো পার্থক্য হচ্ছে, আধা মিলিমিটার পার্থক্য হচ্ছে, সো দ্যাটস প্র্যাকটিক্যাল কনসিডারেশন। সাধারণভাবে মোটামুটি ইউনিফর্ম সেটেলমেন্ট হতে পারে, নো প্রবলেম ইন দ্যাট কেস। হ্যাঁ, ইভেন একটা সে ফুটবল ফিল্ড ফিল আপ ল্যান্ড ফিল করে তৈরি করেছো, সেখানে তো ইউনিফর্ম সেটেলমেন্ট হলে অসুবিধা হওয়ার কথা না খুব একটা। বাট হোয়াট হ্যাপেন্স ইফ দেয়ার ইজ ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট? ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট সেটা অ্যাব্রোথেব্র, রাস্তা অ্যাব্রোথেব্র হয়ে যাবে, বিল্ডিং একদিকে কাত হয়ে যাবে, হ্যাঁ, এমবেডমেন্ট তাতে ফ্র্যাকচার ঘটবে, ক্র্যাক ডেভেলপ করবে। সো অল দোজ things will happen if there is differential settlement. আর ইউনিফর্ম সেটেলমেন্ট হলেই যে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো তা না, সেই সেটেলমেন্টের ম্যাগনিটিউডটা কত, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। আমার বিল্ডিং 1 ফিট দেবে গেল, ঠিক আছে, সব জায়গা সমানভাবে 1 ফিট দাবলো, বাট আমার গ্রাউন্ড ফ্লোরের মার্জিন তো কমে গেল, যেখানে আগে বৃষ্টির পানি ঢুকতো না, এখন তো বৃষ্টির পানি ঢুকে যাবে, রাস্তাও কাছাকাছি চলে আসবে। অনেক বিল্ডিং এ দেখবা, যদিও এটা অন্য কারণে, সেটেলমেন্টের জন্য নয়, যে পোর্চ দিয়ে ঢুকতে মাথা লেগে যাচ্ছে প্রায়, হয়তো রাস্তা উঁচু হয়ে যাচ্ছে। সো কিন্তু যদি বিল্ডিংটা বসে যেত তাহলে তো একই হবে। সো আমরা আরো অন্য অসুবিধা আছে, সেই অসুবিধাটা হচ্ছে যে উই হ্যাভ ইউটিলিটি কানেকশনস, আমাদের সুয়ারেজ লাইন, ড্রেনেজ, আদার লাইনস, ড্রেনেজ সিস্টেম, সেগুলির সঙ্গে কানেকশন আছে। সো
আমার বিল্ডিং বসলো, তো সেই সব জিনিস তো ফাংশন করবে না। So whatever it is, uniform or differential settlement, the structure can allow a certain limit only. কেমন এর চেয়ে বেশি allow করতে পারবে না। And কত লিমিটে অ্যালাউ করতে পারবা সেটা যখন ডিজাইন করি আমরা, there are code specified limits, যে আমার ইউনিফর্ম সেটেলমেন্ট সেটা কত অ্যালাউ করতে পারবো, বা টোটাল সেটেলমেন্ট কত অ্যালাউ করতে পারবো, ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট কত অ্যালাউ করতে পারবো, কোন ধরনের স্ট্রাকচারের জন্য কত দিলে, there are limits, কেমন। কিন্তু আমরা এখানে সেই লিমিটগুলো নিয়ে ডিসকাস করছি না। ইন প্র্যাকটিক্যাল লাইফ ইউ উইল সি দ্য কোড, কিন্তু কোডে লিমিট জানার আগে তো আমাকে জিনিসটা অ্যানালাইসিস করতে হবে, ফান্ডামেন্টালটা বুঝতে হবে, কত সেটেলমেন্ট হতে পারে সেটা দেখতে হবে। সো দ্যাটস হোয়াট উই আর ডুইং। এখানে যে সয়েল যে ভলিউম ডিক্রিজের কথা আমরা বলছি, সেই ভলিউম ডিক্রিজ এখানে সেটেলমেন্ট ভলিউম ডিক্রিজ হলে হবে। একটা হচ্ছে কম্প্রেশনের জন্য সয়েল গ্রেনের, এটা তাহলে ইমিডিয়েট সেটেলমেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে আর কি হতে পারে সেখানে ওয়াটার এন্ড এয়ার, যেটা ওয়াটার যদি না থাকে শুধু এয়ার, তার মানে সেটাও ইমিডিয়েট সেটেলমেন্টের ক্ষেত্রে সেটা হচ্ছে। কিন্তু ওয়াটার যদি থাকে তাহলে ওয়াটার কম্প্রেসড হবে, না অফকোর্স স্যার, স্যার হবে স্যার। হবে, বাট ভার্চুয়ালি। তবে আমরা আমরা বলি তো যে ধরে নেই আমরা ইনকম্প্রেসিবল। ধরে নেই ইনকম্প্রেসিবিলিটি, এটা কম্প্রেসিবিলিটি এত কম, হ্যাঁ, যে সেটা আসলে এটা আমাদের চোখে পড়ে না বা এটা ধর্তব্যের মধ্যে নয়, ভার্চুয়ালি ইনকম্প্রেসিবল। ওকে, এক্সপালশন আর কিভাবে এটা এই ভলিউমে কমতে পারে, যেটা আমরা এখানে প্রাইমারি কনসোলিডেশন সেটেলমেন্টে বলছি এক্সপালশন অফ ওয়াটার, সেটা আরেকটা মেকানিজম, যেটা এই এক্সপালশন অফ পোর ওয়াটার, তাহলে তো সেখানে পোর ওয়াটার থাকতেই হবে, অর্থাৎ দ্যাট হ্যাজ টু বি স্যাচুরেটেড সয়েল, এন্ড দিস if settlement occur for this reason, it is termed as consolidation settlement. এখানে অবশ্য টার্মটা আরো স্পেসিফিক্যালি বলা উচিত, ইট ইজ ডিউ টু প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্ট। কারণ কনসলিডেশনের মধ্যে সেকেন্ডারি কনসলিডেশন আর একটা টার্ম আছে, দ্যাট ইজ ডিফারেন্ট। And when we apply load on the soil, on a saturated soil layer or strata, what happens? তাতে স্ট্রেস যা ছিল তার চেয়ে বাড়ে, there is a stress increase, and এই ইনক্রিজটা immediately goes to the pore water, সঙ্গে সঙ্গে এটা সয়েলে ট্রান্সফার হয় না। কার ক্ষেত্রে? স্যাচুরেটেড ক্লে সয়েলের ক্ষেত্রে, স্যাচুরেটেড ফাইন গ্রেইন সয়েলের ক্ষেত্রে কোহেসিভ হতে পারে, নন কোহেসিভ হতে পারে। এটা আর এই পার্টটাকে আরেকবার রিপিট করা যাবে? যে আমরা বলছি যে যখন আমরা সয়েলে স্ট্রেস ইনক্রিজ করি, কেমন করে স্ট্রেস ইনক্রিজ হবে? আমি একটা ফাউন্ডেশন প্লেস করলাম, আমি একটা কলামের ফুটিং প্লেস করলাম, আমি একটা এমব্যাঙ্কমেন্ট তৈরি করলাম, হ্যাঁ, তো তাহলে এক্সিস্টিং যে সয়েল লেয়ার ছিল তার উপরে আমি লোড বাড়িয়েছি, লোড থেকে মানে স্ট্রেস বাড়িয়েছি, সো পি বাই এ স্ট্রেস বাড়িয়েছি, স্ট্রেস ইনক্রিজ হয়েছে সেখানে। এই যে স্ট্রেস ইনক্রিজটা, এইটা স্যাচুরেটেড ফাইন গ্রেইন সয়েলের ক্ষেত্রে এই স্ট্রেস বাড়ানোর সঙ্গে সঙ্গে who takes this stress? It goes to the pore water pressure. আচ্ছা ঠিক আছে, আগার পরের স্লাইড গুলি দেখলে হয়তো আরো ক্লিয়ার হবে। ইমিডিয়েটলি এটা পোর ওয়াটার টেক কেয়ার করে। আচ্ছা, দেন হোয়াট হ্যাপেন্স? স্যান্ড, সিল্টি স্যান্ড এন্ড স্যান্ডি স্ট্রাটা। আর এটা কেন? কারণ ইউ আন্ডারস্ট্যান্ড যে তুমি 8-9 থেকে বা আরো আগে থেকে পড়ে এসছো, পানির মধ্যে বা ফ্লুইডের মধ্যে প্রেসারটা ট্রান্সমিট হয়ে যায় খুব দ্রুত, এবং সব দিকে সমানভাবে ট্রান্সমিট হয়ে যায়। এন্ড যদি স্যান্ড, সিল্টি স্যান্ড বা স্যান্ডি স্ট্রাটা হয়, তাহলে পারমিবিলিটি অনেক হাই, এবং এই যে পোর প্রেসারটা, এই প্রেসারটা ডিসিপেট করে যায় অলমোস্ট ইমিডিয়েটলি, এন্ড তখন ইমিডিয়েট সেটেলমেন্ট ঘটে। আর কনসোলিডেশন সেটেলমেন্ট যেটুকু, যে পানি বের হয়ে যাওয়া, সেটাও অলমোস্ট সাইমালটেনিয়াসলি ঘটে, এটা স্যান্ড, সিল্টি স্যান্ড, যেটা ইমিডিয়েট সেটেলমেন্ট। But what happens to clay, silty clay or clay silt, for which the permeability is quite low? তাতে এই ভিতরের থেকে যে পোর প্রেসার, অর্থাৎ আমি উপরে যখন লোড চাপিয়েছি, ওয়াটারের ভিতরে প্রেসারটা বেড়েছে, বেরোতে চাইলে ওয়াটার কি করতে চাইবে? সে এসকেপ করতে চাইবে। সো এসকেপ করার জন্য সে কি, তার পাথ লাগবে। কিন্তু এই জাতীয় সয়েলের ক্ষেত্রে পোর স্পেস গুলো, পোর চ্যানেল গুলো ভেরি স্মল,
এবং সেটা সঙ্গে সঙ্গে সব পানি বেরোতে পারে না, ইট টেকস টাইম। সো দ্যাটস ওয়াই এই ম্যাটেরিয়াল গুলোর ক্ষেত্রে কনসিডারেশন সেটেলমেন্ট ঘটবে এবং সেখানে টাইম ডিপেন্ডেন্ট ফেনোমেনন হবে। তবে এখানে দেখো, ওই যে আমরা এখানে ভলিউম চেঞ্জের কথা বললাম, সেটেলমেন্টের কথা বললাম, আমি যদি বলি ভলিউম চেঞ্জ কি অন্য কোনো ফেনোমেননতে ঘটে না? ঘটে। আমরা যখন সয়েলকে কম্প্যাক্ট করি তখনও ভলিউম চেঞ্জ ঘটে, বাট দ্য কম্প্যাকশন প্রসেস এন্ড দি কনসলিডেশন প্রসেস ইজ কোয়াইট ডিফারেন্ট। কেমন? সেটা ভিন্ন। স্যার বলো। স্যার ওভার কমপ্লেকশন হলে স্যার এটা নেগেটিভ দিক কি হতে পারে স্যার, এটা একটু যদি বলতেন স্যার। এখানে আমি কম্প্যাকশন চ্যাপ্টারে আলোচনা করেছি। স্যার ওটা স্যার তখন বলতে ভুলে গেছি স্যার পরে। ওভার কম্প্যাকশন বলে তো কিছু নাই। মানে স্যার হোয়াট ডু ইউ মিন বাই ওভার কম্প্যাকশন? আমি তো একটা ম্যাটেরিয়ালকে কম্প্যাক্ট করতে পারি। আমি যদি বলি যে একটা টার্গেট দিয়ে দিই, ওভার কম্প্যাকশন কথাটা আসতে পারে আমি তখনই যে আমি একটা টার্গেট দিলাম যে তুমি এই ডেনসিটি অ্যাটেইন করবা, তার চেয়ে বেশি হইলে সেটা ওভার কম্প্যাকশন। এছাড়া তো ওভার কম্প্যাকশন বলে আর কোনো টার্ম নাই। কেমন? জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ। আমরা এই যে সয়েলের কনসলিডেশন প্রসেস, এটাকে আমরা একটা অ্যানালজি, স্প্রিং সিলিন্ডার পিস্টন অ্যানালজি, এটা দিয়ে আমরা এক্সপ্লেইন করতে পারি। মনে করো এটা একটা সিলিন্ডার, ইটস ফিল্ড উইথ ওয়াটার এন্ড ফিটেড উইথ এ ওয়াটার টাইট পিস্টন এন্ড এ ভালভ। এর সঙ্গে এদিকে প্রেসার গেজ লাগানো আছে। যেমন এই মুহূর্তে শুরুতে এখানে কোনো লোড চাপানো নাই পিস্টনের উপরে, the valve is closed। তাহলে এখানে এই ওয়াটারের মধ্যে কি প্রেসার থাকবে আর এই স্প্রিং এর মধ্যে কি প্রেসার থাকবে? হোয়াট ডু ইউ থিংক? এখানে তো কোনো লোড চাপাইনি, এই পিস্টনটা কি নিচে নামতে পারছে? এখন এখানে ভালভটা ক্লোজ, পিস্টনটা নিচে নামতে পারছে না। হ্যাঁ, সো এখানে আর কোনো লোডও নাই, কোনো লোড নাই। তাহলে এখানে শুধুমাত্র ওয়াটারের ভিতরে প্রেসার থাকবে এবং সেই প্রেসারটা কি হবে? দ্যাট উইল বি হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এখান থেকে যত ডেপথ গামা ডাব্লিউ এইচ, সেই অনুযায়ী প্রেসারটা লিনিয়ারলি বাড়বে, সেটাই তুমি এখানে দেখতে পাবা। তবে এক্সেস পোর ওয়াটার প্রেসার উইল বি জিরো, দেয়ার উইল নো এক্সেস। কথাটা কেন বলা হচ্ছে? এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেসার তো আছে, এটা থাকবে, ডেপথের সঙ্গে এটা থাকবেই, বাট তার অতিরিক্ত কিছু নাই। দ্যাট ইজ দি এক্সেস পোর ওয়াটার প্রেসার। অনলি হাইড্রোস্ট্যাটিক প্রেসার উইল বি জিরো। এবং স্প্রিং এর মধ্যে কোনো ফোর্স থাকবে? এই স্প্রিং কি এই অবস্থায় কোনো ফোর্স ক্যারি করছে? এখানে স্প্রিং এর ফোর্স ক্যারি করার কোনো স্কোপ নাই। কেন নাই? কারণ স্প্রিং যদি ফোর্স ক্যারি করে তাহলে তোমরা স্প্রিং পড়ে এসছো এসএসসি বা এইচএসসি লেভেলে, তাহলে একটু ডিফর্ম হতে হবে। স্প্রিং কনস্ট্যান্ট কে ইনটু কি ডিফরমেশন, হ্যাঁ ডিসপ্লেসমেন্ট বা ডিফরমেশন, সেটা তার ফোর্স হতে যেহেতু ডিফর্ম করছে না। তো একটা স্প্রিংকে এমনিতে রেখে দিলে কোনো ডিফরমেশন নাই, সেটা কি কোনো ফোর্স ক্যারি করছে না? এখানে তো তাই, যতক্ষণ পর্যন্ত সে ডিফর্ম করছে না ততক্ষণ পর্যন্ত সে কোনো ফোর্স নিচ্ছে না। সো দেয়ার ইজ নো লোড অন দ্য স্প্রিং। এই অবস্থা। If we now apply load P on this piston, এখন এখানে লোড P অ্যাপ্লাই করলাম, তাহলে কি এখানে ওয়াটারের মধ্যে প্রেসারটা কি হাইড্রোস্ট্যাটিক থাকবে? এখন তো বাড়তি প্রেসার, এখানে চাপ, চারদিক থেকে চাপ বাড়ছে, বাড়তি এডিশনাল পি বাই এ একটা স্ট্রেস আমরা অ্যাপ্লাই করেছি এখানে এডিশনাল। সো ডেফিনেটলি দ্যাট ইজ অ্যাবাভ দি হাইড্রোস্ট্যাটিক প্রেসার। যে কোনো একটা বিন্দুতে এখানে যে প্রেসার ছিল তার সঙ্গে আরো পি বাই এ অ্যাড হলো, এবং সেটা এখানে দেখা যাবে। মানে থিওরিটিক্যালি এখানে যেটা বলছি যে এটা হচ্ছে আমার এক্সেস পোর প্রেসার, এবং সেটা সব জায়গায় সমান, পি বাই এ সব দিকে সব ডিরেকশনে সমান। কিন্তু এই ভালভটা এখনো ক্লোজড, আমি লোড অ্যাপ্লাই করেছি, কাজে কোনো পানি বেরোতে পারছে না। কোনো পানি যদি বেরোতে না পারে এবং ওয়াটার যেহেতু ইনকম্প্রেসিবল ধরে নিচ্ছি, হ্যাঁ, তাহলে স্প্রিং এর কোনো ডিফরমেশন হচ্ছে না, এবং স্প্রিং এর কোনো ডিফরমেশন না হলে স্প্রিং এ কোনো লোড নিচ্ছে না। এখানে যে টোটাল লোড, সেটাকে আমরা বলতে পারি টোটাল লোড উইল বি ক্যারিড বাই দ্য স্প্রিং এন্ড ওয়াটার। যেহেতু এখনো স্প্রিং এর কোনো ডিফরমেশন নাই, সো স্প্রিং নিচ্ছে জিরো লোড এন্ড অল দ্য লোড ইজ বিং টেকেন বাই ওয়াটার। আর এক্সেস পোর প্রেসার সেটা পি বাই এ। তারপরে যদি আমরা এখন এই ভালভটাকে ওপেন করি,
মনে করো এই ভালভটা খুব সরু একটা ছিদ্র এখানে, তো সেটা যদি আমরা ওপেন করি তাহলে কি হবে, পানি যখনই কোনো দিক দিয়ে বের হওয়ার পথ পাবে সেটা তো বেরোতে শুরু করবে। তো ওপেন করার সঙ্গে সঙ্গে বা টাইম t greater than 0, তাহলে কি হতে থাকবে, এটা নিচে নামতে থাকবে, পানি বেরোতে থাকবে, পানি বেরোতে থাকলে ওয়াটারের মধ্যে স্ট্রেস কমতে থাকবে, আগে যেটা ছিল p/a এবং সেটা টোটালটাই নিচ্ছিল, সে টোটাল লোডটাই নিচ্ছিল, এখন ওয়াটার আর টোটাল লোডটা ক্যারি করবে না, শেয়ার্ড হতে থাকবে। যত পানি বেরোতে থাকবে ওয়াটারের লোড ক্যারিং তত কমতে থাকবে এবং সেই লোডটা ট্রান্সফার হতে থাকবে স্প্রিং এর ঘাট। এটা সহজেই বোধগম্য নাকি? এই তো তোমাদেরকে বলছি যে তোমাদেরকে যখন কোনো জিনিস এক্সপ্লেইন করা হয়, definitely you must have a visualizing capacity. সো এই ফেনোমেনাটা কতক্ষণ ধরে চলতে থাকবে, এটা এখানের ভালভটার ওপেনিংটা কতখানি তার উপরে, খুব সরু ছিদ্র অনেক লম্বা সময় লাগবে, আর একটু বড় ছিদ্র আর একটু কম সময়ে সব এক্সেস পানি বের হয়ে যাবে। তো বের হয়ে যায় এটা কি একদম যত খুশি নিচে নামতে থাকবে ইনফাইনাইট পিরিয়ড? হ্যাঁ, একটা সময় আসবে যখন এদিক দিয়ে আর পানি বেরোবে না, কারণ এখানের যে লোডটা, সেই লোডের জন্য স্প্রিং যতটুকু ডিফর্ম হওয়ার ততটুকু ডিফর্ম হয়ে গেল, সেরকম একটা সময় আসবে। এবং থিওরিটিক্যালি দ্যাট টাইম ইজ ইনফিনিটি। এটা ওই যে বললাম যে এটা ইনফিনিটি হবে না কম হবে, ইট ডিপেন্ডস অন দি ওপেনিং হিয়ার। এবং আফটার দিস থিওরিটিক্যাল টাইম পিরিয়ড কি হবে, সব লোড এই p/a যে প্রেসারটা ছিল, দ্যাট এন্টায়ার প্রেসার অফ দ্য লোড উইল বি ক্যারিড বাই দ্য স্প্রিং, এবং তখন ওয়াটারের আর কোনো লোড নেবে না, সেখানে আর কোনো এক্সেস পোর ওয়াটার প্রেসার থাকবে না, ডেল্টা ইউ উইল বি ইকুয়াল টু 0। খেয়াল করো, এক্সেস পোর ওয়াটার প্রেসার থাকবে না, বাট দেয়ার উইল বি ওয়াটার প্রেসার। এটা কত, এখন এখানে যেটুকু ওয়াটার হাইট আছে সেই অনুযায়ী হাইড্রোস্ট্যাটিক প্রেসার তো থাকবে, এক্সেসটা থাকবে না। আচ্ছা, এইটাকে আমরা সয়েলের সঙ্গে যখন কম্পেয়ার করছি, এই অ্যানালজিটা দেখো, আমরা যখন একটা ক্লে লেয়ারের উপরে এইভাবে বা ফাউন্ডেশন বা অন্য কোনো লোড চাপাচ্ছি, এডিশনাল লোড, সেখানে স্ট্রেস ইনক্রিজ হয়েছে, এবং সেই স্ট্রেসটার সঙ্গে সঙ্গে এই ক্লে লেয়ারের মধ্যে যে পোর ওয়াটার ছিল, ইমিডিয়েটলি দ্যাট টেকস কেয়ার অফ দ্যাট এডিশনাল লোড অ্যান্ড স্ট্রেস। তারপরে উইথ টাইম এটা এখান থেকে পানি বেরোতে থাকবে, এবং বেরোতে থাকলে the stress will be transferred to the soil skeleton. এবং এখানে এই অ্যানালজিতে তাহলে এখানে যে পোর স্পেসটা, সেটা ওখানে যে আমরা ভালভ চিন্তা করেছি সেটার অ্যানালগাস বা রিপ্রেজেন্ট করছে, এবং এই সয়েলের যে স্কেলেটন বা পার্টিকেল গুলো সেগুলো স্প্রিংকে রিপ্রেজেন্ট করছে, আর ওয়াটার যেখানেও ছিল এখানেও আছে, সেম। কাজে একটা ক্লে লেয়ারের ক্ষেত্রেও যখন তুমি এরকম একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করি, এটা সঙ্গে সঙ্গেই কি হয়, at t equal to 0, all the additional stress goes to the water. Pour water pressure বেড়ে যায়, delta u বেড়ে যায়, u stands for pour water pressure. So এখানে delta u যেটা, আর delta sigma এটা হচ্ছে টোটাল স্ট্রেস, পরে যে টোটাল স্ট্রেস যেটা অ্যাপ্লাই করা হলো, সেটা পুরোপুরি পোর প্রেসারে চলে যাচ্ছে। আর উইথ টাইম t equal to 0 to infinity, এই সিগমা প্রাইম দিয়ে এটা আমরা গত হয়তো কোথায় বলেছি, ইফেক্টিভ স্ট্রেসে বলেছি যে উই ইন্ডিকেট দিস ইজ ইফেক্টিভ প্যারামিটার, ইফেক্টিভ স্ট্রেস। ইফেক্টিভ মানে সেটা সয়েলের মধ্যে, সয়েল স্কেলেটন কতটুকু স্ট্রেস নিল সেটা, যেটা এখানে স্প্রিং এর সঙ্গে অ্যানালগাস। যতই টাইম বাড়তে থাকবে সয়েলের ঘাড়ে লোডটা বা স্ট্রেসটা বাড়তে থাকবে, ওয়াটারের প্রেসারটা কমতে থাকবে। আমরা অ্যাপ্লাই করেছি এখানে ডেল্টা সিগমা, এখানে যদি এখানে ডেল্টা পি আছে, এটা তো বই থেকে পড়া, ডেল্টা পি আর ডেল্টা সিগমা ইটস দ্য সেম থিং, দ্যাট আই মিন হিয়ার। এবং আফটার ইনফাইনাইট টাইম, theoretically all the excess pore water pressure will be dissipated মানে সেটা গ্র্যাজুয়ালি কমতে কমতে শূন্য হয়ে যাবে, and it will be transferred to the soil skeleton, effective stress বেড়ে যাবে। এবং গ্রাফিক্যালি যদি আমরা এই জিনিসটা দেখার চেষ্টা করি, তাহলে দেখো
আমরা যখন লোড বা স্ট্রেস বাড়াচ্ছি কোনো একটা লেয়ারের উপরে, এটা এইচ থিকনেসের একটা লেয়ার, তাতে পুরো থিকনেস জুড়েই টোটাল স্ট্রেস বেড়েছে। কারণ দুটো মিলে ওয়াটার মিলেই তো এই স্ট্রেসটা তো এখানে ন্যাচারাল ল অনুযায়ী, ফিজিক্স অনুযায়ী ব্যালেন্স করতেই হবে, লোডের ব্যালেন্স হতেই হবে স্ট্যাটিক্স অনুযায়ী, মেকানিক্স বা যেহেতু পড়েছো। এটা টোটাল স্ট্রেসটা সব জায়গায় এক সমান বাড়ছে। এর মধ্যে এই টোটাল স্ট্রেসটা দুটো ভাগে চিন্তা করতে পারি আমরা, একটা হচ্ছে পানি কতটুকু নিচ্ছে আর সয়েল স্কেলেটন কতটুকু নিচ্ছে। সো এট t=0 পুরোটাই পানি নিচ্ছে, এবং পানি যখন নিচ্ছে, ওয়াটার যখন নিচ্ছে, তখন সব জায়গায় সমান স্ট্রেস ভার্টিক্যালি, এই ডেপথের মধ্যে সব জায়গায় সমান স্ট্রেস। হ্যাঁ, এটা উপরে এই যে ক্লে লেয়ারটার থিকনেস, সেটাই এখানে দেখানো হচ্ছে, এইচটাই এখানে দেখানো হচ্ছে। And at t>0 and t< তখন কি হচ্ছে, এটা পানির যে স্ট্রেসটা, এটা গ্র্যাজুয়ালি কমছে। কমলে কি সব জায়গায় এরকম, এইটা কি এরকম ভার্টিক্যালি এরকম করে কমবে? তা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এই এই যে দুটো বাউন্ডারি, এখানে পারমিয়েবল যে বাউন্ডারি, এই ক্লে লেয়ারের এই পাশে স্যান্ড, এই পাশে স্যান্ড, সো এখানে পানির পার্টিকেল গুলো দ্রুত বের হয়ে যেতে পারছে। কিন্তু মাঝখানের যে পার্টিকেল গুলো, সেখান থেকে পাতটা অনেক দূরে, সেটা রিলিজ করতে সময় লাগছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার পারমিয়েবল বাউন্ডারির বা পারমিয়েবল লেয়ারের কাছাকাছি ওয়াটার পার্টিকেল গুলো, সেগুলো দ্রুত রিলিজ হবে, মাঝখানের থেকে যেতে সময় লাগবে। কাজে এটা প্রেসার, এখানে যে প্রেসার ডিস্ট্রিবিউশনটা আফটার এট সাম টাইম t>0 সেটা এরকম হবে, এটা এরকম ভার্টিক্যালি এইভাবে কমে আসবে। সো এটা যেহেতু এইভাবে অনেকটা দেখতে কিসের মতো, প্যারাবোলার মতো নাকি? জি স্যার। তো এটা যেহেতু ইফেক্টিভ স্ট্রেস, এটা পোর প্রেসারটা এইভাবে কমছে, তাহলে ইফেক্টিভ স্ট্রেসটা কি হচ্ছে? এটা জাস্ট উল্টা হবে না? কারণ টোটালটা ছিল এইটুকু, এর এখন এই অংশটা, এই সাদা অংশটা, এটা ইফেক্টিভে কনভার্ট হয়ে গিয়েছে। এটা, এবং এখানে দেখো ইফেক্টিভে এইটুকু, এই সাদা অংশটা কনভার্ট হয়েছে। সো এটা ইফেক্টিভ। আর এটা হচ্ছে পোর প্রেসার ডিস্ট্রিবিউশন উইথ ডেপথ। আমরা যদি ডেপথের সঙ্গে বিভিন্ন পয়েন্টে কত পোর প্রেসার আছে আর কত ইফেক্টিভ স্ট্রেসে ট্রান্সফার হলো, সেটা দেখার চেষ্টা করি কোয়ালিটেটিভলি, এরকম একটা ফিগার করা। And at infinite time, all the pore pressure will be dissipated. এটা এরকম করে কমতে কমতে এখানে আর কোনো pore pressure থাকবে না। গ্রাফিক্যালি দেখলে all the pore pressure will be transferred to the soil. তখন সব জায়গায় ওই সমান স্ট্রেস। হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে এই যে আইসোটোন টার্ম বলা হয়েছে, এই যে graphical representation showing the variation of excess pore pressure with depth, এই কার্ভটা, এটাকে বলা হচ্ছে আইসোক্রোম। সো তুমি যদি এই টার্মটা কোথাও পাও, you should understand যেটা পোর প্রেসার ডিস্ট্রিবিউশন ইন্ডিকেট করছে, অথবা আইসোক্রোম হিসেবে পাও, বা এই ক্লায়েন্টকে কি বলা হচ্ছে, আইসোক্রোম। আইসো শব্দটা অনেক জায়গায় ব্যবহার করো, আইসোবার, আর কোথায় ব্যবহার করছো? আইসোটোপ, আইসোবার, আইসোমার। আইসোটপ, হ্যাঁ আইসোমার, এরকম বহু জায়গায় ব্যবহার করছে। আইসো মিন সিমিলার, এরকম সেম। এখানে আইসোক্রোম দিয়ে কি বোঝাচ্ছে? The distribution of excess pore water pressure at a given time. ওকে, এখানে আমরা যে অ্যানালজিটা ডিসকাস করেছি, এই জায়গায় পানিটা বেরোচ্ছে কোন দিকে? শুধুমাত্র উপর দিকে, ভার্টিক্যালি, এবং সেটাই আমরা এখানে সয়েলের সঙ্গে তুলনা করেছি। এটা যদি ক্লে লেয়ার হয়, তাহলে কি মনে হয়, পানি কি এদিক দিয়ে বের হওয়ার কোনো সুযোগ থাকবে ডান দিকে, মানে এই প্লেনের পারপেন্ডিকুলার ডিরেকশনে, বা এই প্লেনে বের হওয়ার কোনো সুযোগ থাকবে? সাধারণভাবে না থাকবে না, স্যার। যদি হোমোজেনিয়াস ক্লে লেয়ার হয় থাকবে না। কিন্তু এমন যদি হয় এটা একটা ক্লে লেয়ারের মাঝখানে আবার স্যান্ড লেয়ার বা অন্য কিছু আছে, তখন সেই দিক দিয়েও বেরোতে পারে। বা আমি এটা পারমিবিলিটি কম, তখন উপর দিয়েও বেরোবে, সাইড দিয়েও বেরোবে। সো ডিপেন্ডিং অন দি পারমিয়াবিলিটি, দেয়ার মে বি 2 or 3 dimensional consolidation. আমরা এখানে যেটা ডিসকাস করেছি, দ্যাট ইজ ওয়ান ডিমেনশনাল কনসলিডেশন। ওয়ান ডিমেনশনাল কেন? দ্য ডিসিপেশন অফ এক্সেস পোরওয়ার্ড প্রেশার is occurring only in one direction, only in vertical direction. But in the nature, we find that there are 2 and 3 dimensional consolidation also. And in sometimes we intentionally impose 3 dimensional consolidation. আমরা গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট করার জন্য অনেক ক্ষেত্রে
ইন্টেনশনালি সেটা ইম্পোজ করি যাতে তাড়াতাড়ি সব এক্সেস পোর ওয়াটার প্রেশার বের হয়ে যায় এবং সয়েলটা কনসলিডেটেড হয়ে যায়। নেক্সট আমরা বলছি যে সয়েলের আমরা কনসলিডেশন বললাম, এইটা নেচারে একটা সয়েল যে জিওলজিক্যালি যে সয়েলটা তৈরি হচ্ছে সেইখানে এই সয়েলটাকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি, এটা পার্টিকুলারলি একটাকে বলছি আমরা নর্মালি কনসলিডেটেড এন্ড দি আদার ইজ ওভার কনসলিডেটেড। নর্মালি নেচারে তুমি জিওলজিতে যেটা তোমরা পড়ে এসছো যে এই যে আমাদের সারফেসের যে সয়েলটা এর নিচে তো আছে ক্রাস্ট, আর কয়েক কিলোমিটার নিচেও হতে পারে, কয়েক মিটার নিচেও হতে পারে বেডরক। সেই বেডরক জিওলজিক প্রসেসে চূর্ণ বিচূর্ণ হয়ে টেম্পারেচার, ওয়াটার এবং বিভিন্ন এজেন্টের দ্বারা এটা এভাবে করে পালভারাইজড হয়ে এই উপরের সয়েল লেয়ারে আসছে। এবং এটা কোনো কোনো জায়গায়, যেমন আমাদের এই জায়গায় যে ডিপোজিট গুলো বাংলাদেশে, এগুলো কিভাবে, এটা কি ধরনের ডিপোজিট আমরা বলছি এলুভিয়াল ডিপোজিট। এই টার্ম গুলো জেনারেল টার্ম হিসাবে একটা নন ইঞ্জিনিয়ারও জানে। এলুভিয়াল ডিপোজিট, উপরের থেকে পলি এসে আস্তে আস্তে জমেছে এবং সেইভাবে স্তরে স্তরে জমে জমে আমাদের এই ল্যান্ড মাস তৈরি হয়েছে। আবার অনেক জায়গায় হয়তো মরুভূমি এলাকায় দ্যাট ইজ অ্যাউলিয়ান ডিপোজিট, বাতাস এই সয়েলটাকে ক্যারি করে নিয়ে এসে এরকম স্তূপ বা ডিউন তৈরি করেছে। তো এখানে যাই হোক, এখানে যেটা বলছি যে আমরা এই যে সয়েল যেটা ন্যাচারালি ডিপোজিট হলো দুই ধরনের হতে পারে, নরমালি কনসলিডেটেড, ওভার কনসলিডেটেড। কাকে নরমালি কনসলিডেটেড বলবো? A soil layer of deposit or a soil element that has not been acted on by a stress greater than the present overburden pressure in its geologic history is termed normally consolidated. আমি এখানে একটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে এখানে একটা সয়েল এলিমেন্ট, এটা আছে গ্রাউন্ড সারফেস, এর উপরে জিওলজিক্যালি যখন ডিপোজিট হয়েছে আস্তে 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 উপর দিকে বেড়েছে। তার মানে এটা যা ছিল সেখান থেকে সবসময় বাড়ছে, বা যে কোনো একটা ইনস্ট্যান্টে যদি বলি জিওলজিক টাইমে, তাহলে এর উপরে তো একটা না একটা স্ট্রেস আছে এই এলিমেন্টের উপরে, এবং সেটা তোমরা বের করতে পারো সামেশন অফ গামা এইচ, ইফেক্টিভ বললে গামা প্রাইম এইচ। এখন যদি এমন হয় কোনো কারণে এইখানে ধরো 10 ফিট মাটি ছিল বা 50 ফিট মাটি ছিল, কোনো কারণে উপর থেকে 10 ফিট মাটি সরে গিয়েছে, তাহলে সেটা কি হলো? এই 10 ফিটের যে স্ট্রেসটা সেটা কি হলো? রিলিজড হলো। কেমন? এটা আমি মাটির উদাহরণ দিয়ে বললাম। যেমন অনেক জায়গায় মনে করো হিল ছিল, হিল সরে গিয়েছে, সরে গিয়েছে মানে হয় মানুষ কেটে ফেলেছে, লেভেল করে ফেলেছে, অথবা সাম আদার জিওলজিক প্রসেসে সেটা ইলিমিনেট হয়ে গিয়েছে, তাহলে সেই লোডটা তো ওখান থেকে রিলিজ হয়েছে। হ্যাঁ, তো এখন নরমালি কনসলিডেটেড সয়েলের ক্ষেত্রে, অর্থাৎ কোনো একটা এলিমেন্ট যখন আমরা চিন্তা করছি তার উপরে প্রেজেন্ট যে স্ট্রেস আছে এর চেয়ে বেশি স্ট্রেস আর কখনো আসেনি। That is normally consolidated. That is what is said here. In other words, for a normally consolidated soil, যেটাকে আমরা NC বলছি, the present stress is the maximum stress in its history. বুঝা গেল? যে এখন যা স্ট্রেস আছে এর চেয়ে বেশি স্ট্রেস এর উপরে আর কখনো আসে না। That is normally consolidated. আর ওভার কনসলিডেটেড যদি এটা এমন হয়, if a soil layer or element has been acted on by a stress greater than the present overburden pressure. এখানে এই গামা এইচ, সামেশন অফ গামা এইচ, সেটা তার ওভারবার্ডেন প্রেসার অথবা স্ট্রেস যেটাই আমরা বলি। ওভারবার্ডেন প্রেসার শব্দটাও খেয়াল করো, এর উপরে কতটুকু বার্ডেন আছে, ওভারবার্ডেন প্রেসার এটাই বলা হয়ে থাকে। এখন যা আছে এর চেয়ে যদি বেশি স্ট্রেস আগে কখনো থেকে থাকে, দ্যাট ইজ ওভার কনসলিডেটেড। ভেরি সিম্পল কনসেপ্ট। আর যখন আমরা ওভার কনসলিডেটেড বলছি তখন we define a ratio that is called OCR, over consolidation ratio. সেটা হচ্ছে প্রি কনসলিডেশন প্রেসার, মানে আগে কতটুকু স্ট্রেস ছিল। এই প্রি কনসলিডেশন হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেস that earlier acted on the layer or the soil element. তো সেটা কত ছিল আর এখন কত আছে, তাহলে এই রেশিওটা কি হতে পারে? এটা কি একের বেশি, কম, কি হওয়া সম্ভব? একের বেশি হবে।
অবশ্যই 1 বা তার বেশি হবে। 1 হওয়া মানে কি? 1 হওয়া মানে কি হবে? নর্মাল কনসলিডেটেড। নরমালি কনসোলেট হবে। তাহলে দেখো এই যে হোয়াট এভার ইউ আন্ডারস্ট্যান্ড, ইফ ইউ তুমি যদি বুঝে পড়ো, তাহলে তোমাকে দেখবা এগুলি কোনো কিছুই কোনো কিছু তোমাকে মুখস্থ করতে হবে না। দিস ইজ অ্যান এক্সপ্রেশন, জাস্ট এ ল্যাঙ্গুয়েজ। তুমি যদি বুঝো সেটা তুমি নিজের ভাষায় এক্সপ্রেস করতে পারো, এবং সত্যিকার অর্থে তোমাকে আমি এগুলো ডেফিনেশন কোথাও লিখতে দিব না, ইটস মিনিংলেস, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। তোমাকে ঘুরিয়ে ফিরে বিভিন্ন জায়গায় তোমাকে আনসার দিতে হতে পারে, সো ইউ ডোন্ট নিড টু মেমোরাইজ। এখানে আমরা যে বলছি যে ওভার কনসোলিডেটেড কেন হবে, ওভার কনসোলিডেট হওয়ার বিভিন্ন প্রসেস আছে। একটা হচ্ছে ল্যান্ড ইরোশন অথবা জিওলজিক প্রসেস। অনেক ক্ষেত্রে মনে করো উপরে আইস জমেছিল, 10 মিটার 20 মিটার আইস জমেছিল, সেই আইসটা পরবর্তীতে রিমুভ হয়ে গিয়েছে, সো দ্য সয়েল বিকামস ওভার কনসোলিডেটেড। অথবা এক্সকেভেশন হচ্ছে, এখানে কোন একটা স্ট্রাকচার ছিল আগে, হ্যাঁ, 3 তলা বিল্ডিং ছিল, বিল্ডিংটা সরিয়ে ফেলেছে, তো নিচের সয়েল সেটা ওভার কনসোলিডেটেড। এরকম হিল ছিল, সেটা কেটে ফেলেছে, ওভার কনসোলিডেটেড। এখানে আমরা যে ওয়ান ডিমেনশনাল যে কনসোলিডেশনের কথা এখানে বললাম, এই যে অ্যানালজি বা তারপরে এখানে বললাম যে এই প্লে লেয়ারের ওয়ান ডিমেনশনাল কনসোলিডেশন প্রসেস, এইটার প্রপার্টি গুলো বের করতে উই ডু এ টেস্ট ইন দ্য ল্যাবরেটরি, যেটাকে আমরা বলে থাকি ওয়ান ডিমেনশনাল কনসোলিডেশন টেস্ট। 1D, 1 নিউমারিক 1D এইভাবেও কোথাও দেখবা লেখা আছে। আরেকটা টার্ম ব্যবহৃত হয় ওইডোমিটার টেস্ট, এই টার্মটাও ব্যবহৃত হয়, এটা আমরা ল্যাব থেকে বের করে থাকি। তোমরা থার্ড ইয়ারে তোমাদের এখন তো থার্ড ইয়ারে তোমাদের সয়েল ল্যাব আছে, চলছে নাকি? জি স্যার। হ্যাঁ, সেখানে তোমরা এটা থাকার কথা, এই টেস্টটা যদি তোমরা নিজেরা করবা না, বিকজ দিস টেস্ট টেকস অ্যাবাউট 2 উইকস। তো তোমরা প্রসেসটা দেখবা এবং অ্যানালাইসিস কিভাবে করতে হয় সেটা করবে। তো এখানে ব্যাকগ্রাউন্ডটা তুমি পেয়ে যাচ্ছ। এখানে একটা কনসোলিডেশন, এটা কিভাবে টেস্টটা করা হয়, এটা হচ্ছে সয়েল স্পেসিমেন, তার উপরে নিচে পোরাস্টন দিয়ে তার উপরে লোড চাপানো হয়। আর এই সয়েল স্পেসিমেনটা একটা রিং এর ভিতরে থাকে, এটা একটা রিং। এই রিংটা কেমন সেটা এখানে কোথাও দেখো নিচে, এই যে দেখো রিং, এই যে এটা রিং কেমন, তার নিচে যেরকম পোরাস্টন, উপরে নিচে প্লেট দিয়ে এইরকম হচ্ছে অ্যাসেম্বলিটা। সো এখানে লোড চাপানো যায়, স্যাম্পলটা ভিতরে থাকে, এবং সেই লোডটা আমাদের যে কনসোলিডোমিটার আছে, বিভিন্ন রকমের কনসোলিডোমিটার বা ওইডোমিটার আছে, এটা আছে আমাদের, এটাও আছে আমাদের ল্যাবে গেলে দেখতে পাবা। এবং এই জিনিসটা পুরো এই রিং এর ভিতরে স্যাম্পল থাকে, স্যাম্পলটা এর ভিতরে দিয়ে উপরে নিচে এগুলো অ্যাসেম্বল করে, এটা পুরোটা পানি দিয়ে স্যাচুরেটেড থাকে সয়েল স্যাম্পলটা। তো স্যাচুরেটেড থাকলে সেখানে তারপরে আমরা যখন লোড চাপাই, এটা কেটে দেখলে ক্রস সেকশনে দেখলে এরকম এখানে উপরে লোডটা আমরা মেজার করতে পারি, এবং এখানে একটা ডায়াল গেজের সঙ্গে লাগানো থাকে, কাজে এখানে লোড দিলে এটা ডিফর্ম করবে, ডিফর্মেশন হবে, কতটুকু ডিফর্মেশন হবে আমরা ডায়াল গেজে মেজার করি। সো এখানে এই পিকচারগুলি তুমি নেটেও আরো অনেক রকমের ছবি দেখতে পাবা। আমি এখানে তোমাদের কয়েকটা ছবি দেখালাম, এটা তুমি ল্যাবে দেখতে পাবে। এখানে লোডিং মেকানিজমটা কেমন, এই যে উপরের বারটা দেখছো, এটা ঘুরালে এই বারটা মাধ্যমে এখানে স্যাম্পলের উপরে প্রেসার পড়ে। আর অন্যগুলোতে অন্য মেকানিজম, এই লিভার মেকানিজমে এইখানেও এই যে উপরের বারের মাধ্যমে এখানে এটা লোডটা এখানে চাপায়, এখানে পিস্টনটা এটা দিয়ে লোডটা চাপায়। So there are different arrangements, but the basic principle is same. এখানে উপরে একটা লোড চাপাবে। এখানে যে কনসোলিডেশন প্রসেস টেস্ট, এটার প্রসেসটা কি হবে, এটা তোমাদের ল্যাবের জন্য লাগবে। আমাদের এই কনসোলিডেশন সেটেলমেন্ট ক্যালকুলেট করার জন্য যে প্যারামিটার গুলো, সেগুলো এই টেস্ট থেকে আসে। সো এই টেস্ট সম্পর্কে ধারণা আমাদের লাগে। অ্যাজ এন ইঞ্জিনিয়ার তুমি হয়তো নিজে হাতে কলমে টেস্ট করবা না, বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাট ইউ ডোন্ট হ্যাভ টু নো অ্যাবাউট দ্য প্রসেস। তুমি যদি না জানো তাহলে তুমি এই টেস্টের প্যারামিটার গুলো তোমাকে উল্টাপাল্টা হলে সেটা তুমি রিয়েলাইজ করতে পারবে না। বা তুমি যদি কাউকে গাইড করতে পারো, তোমার টেকনিশিয়ান, তাকে গাইড করতে গেলে এটা আমাদেরকে জানতেই হয়, প্রসেসটা জানতেই হয়। তো টেস্ট প্রসিডিউর এখানে 6টা স্টেপে লিখেছি, দেখো কি কি। একটা হচ্ছে সয়েল স্পেসিমেন ইজ প্লেসড ইন এ মেটাল রিং, সেটা কোথায়, এই মেটাল রিংটা, যে এই রিংটা এর ভিতরে সয়েল দেখতে পাচ্ছ, খুব বেশি ঠিক না,
হ্যাঁ, এটা 1 ইঞ্চি সাধারণভাবে, সাইজ ইউজুয়ালি 1 ইঞ্চ ইন থিকনেস, 2.5 ইঞ্চ ইন ডায়ামিটার। সো বুঝতেই পারছো এটা এদিকে 2.5 ইঞ্চি ডায়া, এদিকে 1 ইঞ্চি thick, কেমন? এটা স্যাম্পলটা প্লেস করে করে তার দুই পাশে পোরাস্টোন দেওয়া হচ্ছে উপরে আর নিচে। সেই পোরাস্টোন গুলো কোথায়? এরকম পোরাস্টোন, যেটা স্কিমেটিক্যালি দেখানো হয়েছে এখানে। এই যে এইটা একটা পোরাস্টোন, এই নিচে আর একটা পোরাস্টোন। এটা একটু বড় কেন? এটা বড় না, তা নাইলে রিংটা তো নিচে পড়ে যাবে। সো এই পোরাস্টোনটা এই রিং পর্যন্ত অন্তত থাকতে হবে। যদি পোরাস্টোনটা জাস্ট উপরেরটার মতো এরকম হতো, তাহলে রিংটা নিচে নেমে যাবে। সো এটা একটু বাড়তি, কেমন? তো এটা বসানোর পরে হোয়াট ইউ ডু, এটাকে ওয়েডিমিটার, এটাকে পুরো পানি দিয়ে ফিল করা হয় দেন। পানি দিয়ে এটাকে এই পুরো অ্যাসেম্বলিটা এখানে করার পরে এই জিনিসটাকে এর ভিতরে বসানো হচ্ছে। দেখো এই জিনিসটা তো এটা, কেমন? এই অ্যাসেম্বলিটা ভিতরে এখানে প্লেস করা হলো, এটাকে পানি দেওয়া থাকে, যেটা তুমি এখানেও দেখতে পাবে যে বাইরে এটা কন্টেনার, এখানে পানি। এই কন্টেনারের ভিতরে ওয়াটার থাকে, এখানে যেটা স্কিমেটিকলি দেখানো হচ্ছে যে এর চারপাশে এদিকে পানি, কেমন? সো এটা সেকেন্ড স্টেপে তাই বলা হলো যে এটা উই ফিল দ্য কন্টেনার উইথ ওয়াটার আফটার প্লেসিং দ্য ring with soil in the volumeter, and then we apply a sitting pressure. তার মানে এটা বসানোর পর সাধারণভাবে আমরা একদিন রেখে দিই, স্ট্যান্ডার্ড প্রসিডিউর হচ্ছে এটা, এখানে পানি দিয়ে রেখে একদিন রেখে দেওয়া হয় এটা স্যাচুরেট করার জন্য, তারপরে বা স্টেবিলাইজ করার জন্য ওয়াটার। দেন এখানে একটা লোড চাপানো হয়। সেই লোডটা শুরুতে একটা সিটিং প্রেশার 5 kPa or 10 kPa, এবং এটা টিএসএফ এ বললে 1/4 টিএসএফ অথবা হাফ টিএসএফ। এটা দিয়ে আমরা 24 ঘন্টা রেখে দিই ফর টু রিচ ইকুইলিব্রিয়াম। এটাকে বলছে সিটিং প্রেশার। তারপরে আমরা লোডটাকে বাড়াই, কেমন? এটা 5 kPa যদি দেওয়া হয়, তারপরে দেওয়া হবে 10 kPa। 10 kPa দিয়ে আবার 24 ঘন্টা রাখা হবে। তো এই যে 24 ঘন্টা রাখা হচ্ছে, 24 ঘন্টায় উই টেক রিডিং অফ দি ডায়াল গেজ। ডায়াল গেজ রিডিং নিচ্ছি। এই ডায়াল গেজ রিডিংটা কিভাবে নেওয়া হবে? কত সময় পর পর নেওয়া হবে? সাধারণভাবে উই ডাবল দ্য টাইম। যেমন লোড চাপানোর সঙ্গে সঙ্গে সেটাকে যদি বলি 0 টাইমে রিডিং, তারপরে 0.25 মিনিট মানে 30 সেকেন্ড, তারপরে না 0.25 বলে 15 সেকেন্ড, দেন 30 সেকেন্ড, দেন 1 মিনিট, 2 মিনিট, 4 মিনিট, 8 মিনিট, অলমোস্ট ডাবল। মানে 8 এর পরে 16 না বলে আমরা 15 এরকম নাম্বার আউট করে নিই। 30 মিনিটের পরে 1 আওয়ার, 2 আওয়ার, 4 আওয়ার, 8 আওয়ার, দেন 24 আওয়ার। সো এই কটা রিডিং আমরা ইউজুয়ালি নেই। তো 24 ঘন্টার পরেও রিডিং কন্টিনিউ করতে পারে যদি স্টেবিলাইজ না করে। যদি দেখা যায় যে কারণ একটা লোড যখন দিলাম, আমি এখানে একটা লোড ইনক্রিমেন্ট দিলাম, সেই ইনক্রিমেন্টে তো এটা একটা জায়গায় এসে থামে, একদিন বা 2 দিন পরে দেখা যায় আর তেমন কোনো সিগনিফিক্যান্ট ইনক্রিমেন্ট নাই, হয়তো একটু বাড়ছে বাট ভেরি স্মল। সো তখন আমরা পরে লোড ইনক্রিমেন্ট দিই, দিয়ে আবার উই টেক দ্য রিডিং অফ দ্য ডায়াল গেজ উইথ দিস সিকোয়েন্স অফ elapsed time। এইভাবে করে আমরা এই যে লোডগুলো, সেটা প্রথমে তো সিটিং প্রেশার দেওয়া হলো 5 বা 10, তারপরে যেমন 12.5, 25, 50, এটাও ডাবল করা হচ্ছে 100, 200, 400, 800 and 1600 kPa। 1600 আমাদের এখানে খুব কম, ইউজুয়ালি এটা ট্রাই করি না। আচ্ছা, এটা অনেক হাই প্রেশার, আমাদের লোড সেলগুলো পুরনো, এখানে অ্যাপারেটাস গুলো অ্যাপ্লাই করা যায় না, 800 পর্যন্ত আমরা অ্যাপ্লাই করি। বাট বেশিরভাগ স্ট্রাকচারের জন্যই, ডিজাইনের জন্য আমাদের 1600 দরকার পড়ে না। টিএস এটা কেপিএ তে বলছি, আর টিএসএফ এ বললে এরকম 0.25 টিএসএফ, 0.5 টিএসএফ, 1 2 4 8 16 টিএসএফ। 16 ইউজুয়ালি দরকার পড়ে না, 8 টিএসএফ বলে। কারণ আমাদের ফাউন্ডেশন যে প্রেশার আমাদের দেশে, যে তারপর সয়েল, সেখানে 2 3 4 5 টিএসএফ 6 টিএসএফ এর বেশি আমাদের দেওয়ার সুযোগ থাকে না অ্যাকচুয়াল ফিল্ড, তার আগে বিয়ারিং ফেলিওর ঘটে যাবে। সো এই প্রতিটা লোড দিয়ে, সেই লোডে তাহলে আমরা এই যে টাইম রিডিং গুলো নিচ্ছি ডায়াল গেজের, এন্ড মাঝখানে কোথাও আমরা হয়তো একটা আনলোডিং দিই। মানে ধরো আমি এখানে 200 কেপিএ লোড দিয়ে 24 ঘন্টা ধরে রিডিং নিলাম, নেওয়ার পরে আবার আমি 200 থেকে 150, 25 এখানে আসলাম। তাও গ্র্যাজুয়ালি টাইম দিতে হবে, যে যখন 200 থেকে 100 আসলাম আর কোনো ডিফরমেশন হচ্ছে না, আবার লোডিং, তখন আবার আরেকটা আনলোডিং দিলাম, এইভাবে করে আবার লোডিং দিতে হবে।
সো ফাইনালি এই স্পেসিমেনটা গ্র্যাজুয়ালি আনলোড করা হয় ধাপে ধাপে, অ্যান্ড উই ওভেন ড্রাই দ্য স্পেসিমেন। এবং এটা ওভেন ড্রাই করার পরে আমরা টেস্টের এই ডাটাগুলো সেগুলো অ্যানালাইজ করে ওভেন ড্রাই করা হচ্ছে, এবং যখন সয়েল স্যাম্পলটা আমরা রিংয়ে বসিয়েছি সেটার ওয়েট আগেই নেওয়া থাকে। এগুলো থেকে আমরা তার ইউনিট ওয়েট, ভয়েড রেশিও সেগুলো বের করতে পারি, তার স্পেসিফিক গ্র্যাভিটি জানা থাকতে হবে অবশ্য। এবং উই calculate a number of parameters from this test, যেগুলো আমরা ডিজাইনে ব্যবহার করি। কম্প্রেশন ইন্ডেক্স এগুলো আমরা আজকে আর ডিসকাস করছি না, এগুলো পরের ক্লাসে আসবে। এগুলো দিয়ে কি বোঝায়? সিসি, এবি, এমবি, সি আলফা, সেকেন্ডারি কনসলিডেশন ইন্ডেক্স, coefficient of consolidation. So we need these parameters to design our structure. So সেটা এই ওয়ান ডিমেনশনাল কনসলিডেশন টেস্ট থেকে আসে। সো এইটুকুই আজকের ক্লাসের ম্যাটেরিয়াল। তোমাদের সঙ্গে আরেকটা জিনিস যেটা বলার আছে, টুমরো উই হ্যাভ ক্লাস টেস্ট, এবং এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? আমি একটা জিনিস চাচ্ছিলাম যে ক্লাস টেস্টটা কি তোমাদের ক্লাসে নিব, নাকি আফটারনুনে? তোমাদের সোমবারে বোধহয় আফটারনুনে ফ্রি থাকে। ক্লাস টাইমে নেন ক্লাস টাইমে নিলেই মনে হয় ভালো হয়। আফটারনুনে ক্লাস তো আমরা এমনি পিছানো না, মানে একটু তো আমি সেটা আমার সেটা একটা অ্যাপিল ছিল তোমাদের সিআরকে, আমি সেটা বলেছিলাম যে জি তোমাদের স্যার, আমাদের দুপুর ক্লাসটা পিছানো। সো যদি আমাকে ক্লাস টাইমে দিতে বলো তাহলে হয়তো আফটারনুনে আমি একটা ক্লাস নিতে পারি, সেটাও করতে পারি যদি মনে করো যে না স্যার মাথায় পরীক্ষার চিন্তা নিয়ে ক্লাস করতে অসুবিধা। সো দ্যাটস ওকে। আমরা স্যার দুপুরে পরীক্ষা দিচ্ছিলাম। তো দুপুরে পরীক্ষা দিয়ে একটু টাইমও পাওয়া সকালে যাবে। পরীক্ষা দিলে মনে হয় তোমাদের মধ্যে ডিভিশন হলে তো মুশকিল। সকালে পরীক্ষা দিয়ে বিকালে ক্লাস করতাম স্যার। সকালে পরীক্ষা দিয়ে বিকালে ক্লাস করবো স্যার। শোনো, স্যার, বিকালে পরীক্ষা দেবো স্যার। দুটোই অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ আছে। বিকালে পরীক্ষা দিলে ইউ মে গেট সাম মোর টাইম, আর অন্যটা যেটা বলছি যে না ঠিক আছে পরীক্ষা দিয়ে ফেললাম, মাথার বোঝা কমাতে চাই, আই ডোন্ট নো। হ্যাঁ আমাদের সবাইকে না, এটা আমরা মানে সিআর দেরকে পরে মানে এখন ঠিক আছে। বলছিলাম স্যার সবার সাথে, সবাই মোটামুটি একমত হয়েছিল দুপুরে দেওয়ার জন্য। ওকে, হ্যাঁ সবাই একমত হয়েছিল। সিআর কে তো এই কথাটা আমি জানিয়েছিলাম, জি সিআর সেকশনে সিআর ফোন করে তৌহিদ আমাকে ফোন করেছিল, সম্ভবত তৌহিদ ওর নাম। বাকি আছো তুমি? তৌহিদ আছো? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তুমি তো ফোন করেছিলে আমাকে নাকি? জি স্যার। হ্যাঁ, তো তুমি বন্ধুদের সঙ্গে আলাপ করেছো? তারা কি জি স্যার, আমরা স্যার ক্লাসে একটা আফটারনুন স্যার আমরা জি স্যার আফটারনুন আসতেছে মেজরিটি। আফটারনুন মেজরিটি, ওকে ঠিক আছে। সো তাহলে কয়টা? তিনটায় নাকি 3:30টায়? হোয়াটএভার ইউ সে। তিনটা সুবিধা হয় স্যার, চারটে আমাদের একটা ক্লাস তিনটা? আছে। 4টায় ক্লাস আছে আবার? জি স্যার। ওকে দেন এট 3 o'clock, ওকে। আর তাহলে নরমাল ক্লাসটা তো হবেই, ওকে। জি স্যার, ঠিক আছে। ওকে ঠিক আছে। আর তোমাদের সিলেবাসের ব্যাপারে আমি বলছি, সিলেবাসের যেমন আমাদের সিপেজের উপরে তো সিপেজের 10 থেকে 14 এইখানে এই 5টা ক্লাস ছিল, তার মধ্যে আচ্ছা ভালো কথা, তোমাদের কিন্তু গ্রাফ পেপার রেডি রাখতে হবে। যদি আমি কোনো কিছু মানে ফর্মেট আঁকতে দেই তাহলে তো সেটা আঁকতে হবে। সো ইউ মাস্ট হ্যাভ এ গ্রাফ পেপার রেডি, ঠিক আছে? পরীক্ষার সময় দিতে বসে তখন তার পারবে না। আরেকটা জিনিস খেয়াল করবা, এই পরীক্ষাতে যদি আমি দেখতে পাই যে তোমরা কপি করছো একজন আরেকজনের থেকে, এটা যদিও আমি এখানে ভিডিওতে অনলাইনে দেখতে পাবো না তোমাদেরকে, কিন্তু তোমাদের খাতায় আমি সেটা ট্রেস করতে পারি, এবং সেই ক্ষেত্রে কিন্তু অ্যাটলিস্ট ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা থাকবে না। তুমি যদি নিজের ঘটে যা আছে, নিজের বুদ্ধিতে যা করছো সেখানে ভুল করো, তাতেও আমি তোমাকে ক্রেডিট দিতে পারি। কিন্তু আমি যদি যখন দেখি যে একজন আরেকজনের থেকে কপি করেছো এবং এমন স্বাক্ষর রেখে যাও, সাধারণভাবে ভুল মানে কপি করতে গেলে দেখা যায় ট্রেস থেকে যায়, সেরকম ক্ষেত্রে আমি তো হার্ড কপি প্রিন্ট নিয়ে খাতা দেখি, এবং সেখানে কপিড কার্ড থেকে কপি করেছো, কপিড মার্ক করে I will drastically reduce the number, even 0. So যে দেখাবা তাকেও সেও সতর্ক থাকবা যে তুমি যত ভালো মেধার হও না কেন, you will be penalized if I can detect. আর যে দেখবা তার তো বটেই। একটা তুমি যা পারো কোশ্চেন, সেটাই করবা। বলো। ক্যামেরা কি অন রাখা লাগবে আসলে? সেই হিসেবে এমবি নেওয়া লাগবে? তোমাদের এই পর্যন্ত তো আরো পরীক্ষা হয়েছে, এটা সেখানে তোমাদের ইনস্ট্রাকশন কি আছে ইউনিভার্সিটির? স্যার ম্যাক্সিমাম আমাদের ক্যামেরা অফ ছিল, একটা কুইজে ক্যামেরা অন ছিল। ওকে, আমি এই জায়গাটা ইনসিস্ট করতে চাই না, আই ট্রাস্ট ইউ, ঠিক আছে।
কারণ আমি বললাম হয়তো একজন বা 10 জন ক্যামেরা অন রাখতে পারলে না, সে কথার কথা। হ্যাঁ, তো সেটা ডেফিনেটলি সেক্ষেত্রে তাদেরকে তারা আমি পরীক্ষা না দিতে বলতে পারছি না ইউনিভার্সিটির পলিসি অনুযায়ী। যদিও আমাদের বাংলাদেশি প্রাইভেট ইউনিভার্সিটি এবং অন্যান্য দেশে শুধু ক্যামেরা নয়, 2টা ক্যামেরা সেট করে পরীক্ষা দিতে হয়। একটা একদম টেবিল এবং তার কম্পিউটার মনিটর এবং তার সঙ্গে কি আছে এভরিথিং যাতে দেখা যায় এরকম ভাবে খাতার সামনে নিয়ে। তো আমি তোমাদেরকে অত সেরকম কথা বলবো না, বাট হোয়াট আই সে যে আমি যদি তোমাদের এখানে, কারণ আমার প্রশ্নটাও নিশ্চয়ই সেরকম থাকবে বুঝতেই পারছো, যেটা জাস্ট কপি করার ডাইরেক্টলি কপি করার মতো না, কিছুটা তোমার ইয়ে থাকতেই হবে। এবং সেক্ষেত্রে যদি আমি দেখি যে কপি করেছো, কে কার থেকে কপি করেছো সেটা আমার দেখার ব্যাপার না। স্যার সিটি কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বলতে পারবেন? কোশ্চেন কোনো প্যাটার্ন বলা যায় না ইউনিভার্সিটি লেভেলে। তোমাকে আমি মেবি 20 মানে minutes, ডেরিভেশন 25 আসবে? minutes আচ্ছা, না, ডেরিভেশন টাইপের কিছু আমি দিব না, আমি তোমার কোনো মুখস্থ জিনিস লিখতে দিব না, এটা বলতে পারবো। কনসেপ্ট, হ্যাঁ তুমি আমাকে প্রবলেম দিতে পারি, ঠিক আছে। এবং এই যে বলছি যে আমি যদি লেকচার যেটা ইফেক্টিভ স্ট্রেসের অর্থাৎ 13, 14 এগুলোও বলি, আলটিমেটলি দেখা যায় তোমার ওই 10 নম্বর বা 11 নম্বরের ওখানে কনসেপ্টটা তো লাগছেই। তো এই জন্য আমি বলছি ইফেক্টিভ স্ট্রেস থেকেই থাকবে আর কি। ফ্লোনেট দেখবো ভালো মতো, ফ্লোনেট এবং যেন গ্রাফ রেডি রাখবা। ফ্লোনেটের জন্য প্লেন গ্রাফ লাগবে, প্লেন গ্রাফ রাখবা। ওকে, ইজ ইট ওকে? তোমাদের সময় তো ক্লাস আছে, তাই না? ঠিক আছে, তাহলে আগামীকাল 10টায় দেখা হবে, আবার তোমাদের সঙ্গে কথা হবে। ভালো থাকো সবাই। আর কারো কোনো কথা আছে? তোমার তো ক্লাস আছে, তাই না? ওকে, এন্ড করছি। Recording stop.